জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে জন্মগ্রহণ করেন। আর ঠিক একই বছর 1903 সালে আমরা জসিমউদ্দিনকে জন্মগ্রহণ করতে দেখি। তার মানে দুইজন বিখ্যাত সাহিত্যিকের জন্ম 1903 সালে হয়েছে। আর এই জসিমউদ্দিনের একমাত্র লেখা উপন্যাস হচ্ছে বুবা কাহিনী, যেটা 1964 সালে প্রকাশিত হয়েছে। কিন্তু আজকে আমরা মোতাহার হোসেন চৌধুরীকে নিয়ে একেবারে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যে তার পড়াশোনা, তিনি ব্যক্তি হিসাবে কেমন ছিলেন, কোন কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, এর বাইরে জীবন ও বৃক্ষ প্রবন্ধে তিনি আসলে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, কোন মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন। এইচএসসি পরীক্ষা হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আমাদের এই প্রবন্ধটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তপোবন প্রেমিক হিসাবে দেখানো হয়েছে এবং বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন এসেছে, কোন সিস্টেমে পড়লে তোমার এইচএসসিতে সৃজনশীল লেখা সহজ হবে, এমসিকিউতে ভালো নাম্বার পাওয়াটা তোমার জন্য একটা ইজি ম্যাটার হয়ে দাঁড়াবে। এর বাইরে তুমি খুব ইজিলি বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় ভালো করতে পারবে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং বিশ্ববিদ্যালয় বলতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর কিংবা খুলনা, কুমিল্লা, সাস্ট, এর বাইরে তুমি যদি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে চিন্তা করো বরিশাল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কিংবা তুমি যদি আরও স্পেসিফিক করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলোকে টার্গেট করে থাকো, কিংবা এর বাইরে গিয়ে তুমি চিন্তা করো যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমি ভালো করব, তাহলে কিন্তু তোমাকে এই জীবন ও বৃক্ষ প্রবন্ধটাকে ইন ডিটেইলে পড়তে হবে। সো এই হচ্ছে আমাদের মোতাহার হোসেন চৌধুরী। তার সম্পর্কে আমরা শুরুতে জানবো, এই প্রবন্ধটার মূল মেসেজটা কি সেটা ধরবো, এবং আমি পুরো প্রবন্ধটাকে লাইন বাই লাইন পড়িয়ে দিব যেন সিকিউ, এমসিকিউ, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় দুই জায়গায় তুমি টপ নচ স্কোর করতে পারো। সো আমরা যদি দেখি মোতাহার হোসেন চৌধুরীকে নিয়ে, তিনি 1903 সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে জন্মগ্রহণ করেছেন। তাহলে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে উনি জন্মগ্রহণ করেছেন। এবং মাথায় রাখবা, মহাত্মা গান্ধী নোয়াখালীর সোনাইমুড়িতে কিন্তু ঘুরে গিয়েছিলেন। অনেক সময় সাধারণ জ্ঞানে এই প্রশ্ন আসে যে মহাত্মা গান্ধী বাংলাদেশের কোথায় ভ্রমণ করে গিয়েছিলেন? নোয়াখালীর সোনাইমুড়িতে। আর তিনি জন্মগ্রহণ করেছেন নোয়াখালীর কাঞ্চনপুরে 1903 সালে। এবং তার পিতামাতা সম্পর্কে যদি জানি, মাতা ফাতেমা খাতুন, পিতা সৈয়দ আব্দুল মজিদ। বিশেষ পরিচয়, তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল। তাহলে বুদ্ধির মুক্তি আন্দোলনটা কি, এটা তো তোমার একটা প্রশ্ন হতে পারে। 1926 সালের দিকে তৎকালীন সময়ে সেটাকে বলা হয় বেঙ্গল রেনেসা, অর্থাৎ 1926 সালের দিকে তৎকালীন সময়ে ইংরেজরা যখন আমাদের এই বাংলাকে শাসন করছিল, তখন ধর্মীয় ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং সেখানকার কিছু মানুষ বা বুদ্ধিজীবীরা মিলে তৎকালীন সময়ে তাদের যুক্তিবাদী চিন্তাভাবনা এবং লেখনীর মাধ্যমে তৎকালীন সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন। আর সেটাকেই বুদ্ধির মুক্তি আন্দোলন বলা হয়, যেখানে বুদ্ধিজীবীরা তাদের বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করত। আর এই বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রেক্ষাপটেই গড়ে উঠেছিল মুসলিম সাহিত্য সমাজ, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেবি 19 জানুয়ারির দিকে 1926, এবং এটা 10 বছর স্থায়ী ছিল। এটা 10 বছর স্থায়ী ছিল এই বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজ। 1936 সালের দিকে এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সো 1936 সালের দিকে এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আর এর আগ পর্যন্ত কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলন খুব ভালোভাবে প্রচলন ছিল। এখানে খুব ভালো রাইটার হিসেবে কাজী মোতাহার হোসেন ছিলেন, কাজী আব্দুল উদুদ ছিলেন, মোতাহার হোসেন চৌধুরী ছিলেন, তারপর হচ্ছে আব্দুল মানে প্রমুখ লেখক এখানে ছিলেন, যারা তাদের তৎকালীন সময় যুক্তিবাদী লেখা দিয়ে সমাজে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন, বিশেষ করে বাংলা সমাজে। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বেই কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলনের এই প্রেক্ষাপটটা তৎকালীন সময় 1926 সালে রচিত হয়। এবং এর একটা অঙ্গ সংগঠন হিসাবে মুসলিম সাহিত্য সমাজ 1926 সালের সেম 19 জানুয়ারির দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুসলিম হল বা এসএম হল বলা হয় যেটাকে, সেই এসএম হলে গঠন করা হয়েছিল। এবং এই পত্রিকা মানে এই লেখাগুলার মুখপত্র হিসেবে ছিল শিখা পত্রিকা, অর্থাৎ বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল শিখা পত্রিকা। এটা একটা মুখপত্র, এইখানে তারা তাদের লেখাগুলাকে প্রকাশ করতেন। এবং এই শিখা পত্রিকার একটা চমৎকার
লাইন ছিল, বাণী যেটা শিক্ষা পত্রিকায় লেখা থাকতো, জ্ঞান যেখানে আড়ষ্ট, বুদ্ধি যেখানে, মানে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। বলতে ভুল হয়েছে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এটা শিক্ষা পত্রিকার শুরুতেই লেখা থাকতো। সো আমরা যদি এরপরে একটু দেখি তার মৃত্যু নিয়ে, তিনি 1956 সালের 18 সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে মৃত্যুবরণ করেন। মানে তিনি পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজে, নট বিশ্ববিদ্যালয়, সরি ফর মাই মিস্টেক, চট্টগ্রাম কলেজে তিনি পড়াতেন। আমরা চিত্র দিয়ে দিয়েছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। এবং 1956 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। 1956 সালে কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং এই সময়টার আশেপাশেই কিন্তু বাংলা সাহিত্যের কালজয়ী লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ও মৃত্যুবরণ করেছিলেন এই 56-58 কাছাকাছি। এবং মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1908 সালে, আর মোতাহার হোসেন চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন 1903 সালে। সো একটু মিলিয়ে পড়লে আমাদের জন্য হচ্ছে এই পড়াগুলা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুব হেল্পফুল হয়ে দাঁড়াবে। সো আমরা যদি দেখি, মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা জীবনের বেশিরভাগ সময় কুমিল্লাতেই কাটে। কুমিল্লা ইউসুফ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, বর্তমানে এসএসসি পাশ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করেন এবং 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা এমএ পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একজন শিক্ষার্থী তিনি ছিলেন, এবং তার এসএসসি সম্পর্কে আমরা জানতে পারলাম। এর বাইরে যদি আমরা দেখি, সাহিত্য সাধনার ক্ষেত্রে তিনি মননশীল, চিন্তা উদ্দীপক ও পরিশীলিত গদ্যের রচয়িতা হিসাবে বাংলাদেশের লেখকদের মধ্যে বিশিষ্ট হয়ে আছেন। অর্থাৎ তার লেখার মধ্যে একটা ভারী চিন্তা ভাবনা, একটু মার্জিত, একটু গতিশীলতা, একটু মননশীলতার ছাপ পাওয়া যেত। এবং এছাড়াও তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত বাঙালি মুসলিম সমাজের অগ্রগতির এক যুগান্তকারী আন্দোলনের অন্যতম কাণ্ডারী হিসাবে স্মরণীয়। সাহিত্য অঙ্গন ও বাস্তব জীবন উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সৌন্দর্যবোধ, মুক্ত বুদ্ধি চেতনা ও মানব প্রেমের আদর্শ অনুসারী। তিনি ছিলেন কাজী আব্দুল উদুদ, তারপর হচ্ছে আবুল হোসেন, কাজী মতোয়ার হোসেন এবং আবুল ফজল, আবুল কাদের প্রমুখের সহযোগী। অর্থাৎ এই যে কাজী আব্দুল উদুদ, এটা একসাথে হবে, এখানে কমা হবে না। কাজী আব্দুল উদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, তারপর হচ্ছে আবুল ফজল, আব্দুল কাদের, তারা একই সাথে বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজ করত। সো মোতাহার হোসেন চৌধুরী এক ব্যক্তি, আবার কাজী মোতাহার হোসেন কিন্তু আরেকজন। তিনি হচ্ছেন মোতাহার হোসেন চৌধুরী, কাজী মোতাহার হোসেন নামে আরেকজন লেখক আছে, দুইজন কিন্তু একই না। সো আমরা যদি এরপরে যাই, উল্লেখযোগ্য রচনা, মোতাহার হোসেন চৌধুরী রচিত সংস্কৃতের কথা প্রবন্ধটি বাংলা সাহিত্য বা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে একটি বিশিষ্ট সংযোজন। অর্থাৎ তার একটা বিখ্যাত বই কি, সেই বইটা হচ্ছে এই যে সংস্কৃতির কথা। এটা পুরো বাংলা সাহিত্যের একটা অন্যতম বিশিষ্ট সংযোজন। এত পরিশুদ্ধ লেখা, এত সুন্দর উচ্চ মননশীল চিন্তা ভাবনা, যেটা সংস্কৃতের কথা প্রবন্ধটা বা এই বইটা পড়লে, এর প্রবন্ধগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে এত যুক্তি দিয়ে, এত সুন্দর করে, এত অকপটে মনের কথা বলা যায়, এটা মোতাহার হোসেন চৌধুরীর এই বইটা পড়লে তুমি বুঝতে পারবা। এছাড়া আমরা যদি এটাকে একটু হাইলাইট করি, মোতাহার হোসেন চৌধুরী তিনি তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের লেখা সিভিলাইজেশন। তিনি হচ্ছে ক্লাইভ বেলের সিভিলাইজেশন বইটাকে ট্রান্সলেট করেছেন, এবং তিনি হচ্ছে রবার্ট ব্রানসেলের কনকিউস্ট অফ হ্যাপিনেস অনুবাদ সুখ করেছেন। অর্থাৎ সভ্যতা এবং সুখ নামে তিনি দুইটা গ্রন্থকে অনুবাদ করেছেন। এর মধ্যে সভ্যতা, যেটা সিভিলাইজেশন, এটা ক্লাইভ বেল লিখেছেন, এবং কনকিউস্ট অফ হ্যাপিনেস অর্থাৎ সুখ, এই বইটা তিনি বার্টন রাসেলের ইংরেজি বইটা পড়ে এটাকে ট্রান্সলেট করেছেন। অর্থাৎ একটা হচ্ছে সভ্যতা এবং আরেকটা হচ্ছে সুখ, এটা বার্টন রাসেলের লেখা, তিনি ট্রান্সলেট করেছেন। আরেকটা হচ্ছে তুমি দেখেছো যে ক্লাইভ বেলের লেখা। এই দুইটা পরীক্ষায় অনেক সময় আসে। সংস্কৃতির কথা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। সো এটা সম্পর্কে একটু জেনে রাখবে, এবং স্টুডেন্ট হিসেবে যারা হাতে সময় রাখো, কিংবা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেয়ে যাও, আমি ধরেই নিচ্ছি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, সেই ক্ষেত্রে তুমি অবসর পেলে নীলক্ষেত থেকে সংস্কৃতির কথা বইটা নিয়ে একটু পড়িও। তোমার চিন্তা ভাবনা এবং মোতাহার হোসেন কীভাবে চিন্তা ভাবনা করতো, এইটার পার্থক্যটা ধরতে পারবে এবং তোমার চিন্তা ভাবনা আরও উন্নত হবে। সুখের উপায়, এটা মোতাহার হোসেন চৌধুরীর লেখা বই, এবং রচনা সমগ্র, মোতাহার হোসেন চৌধুরীর লেখা বইগুলোকে একত্রে মোতাহার হোসেন রচনা সামগ্রী নামেও বের করা হয়ে থাকে।
আমরা যে আজকের প্রবন্ধটা পড়ছি জীবন ও বৃক্ষ, অর্থাৎ জীবন এবং বৃক্ষের সাথে তিনি কি সমন্বয় আমাদেরকে দেখাতে চেয়েছেন সেটা নিয়ে আলোচনা করব। জীবন ও বৃক্ষ প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরী রচিত সংস্কৃত কথা গ্রন্থ থেকে নেয়, অর্থাৎ এই যে সংস্কৃতের কথা গ্রন্থটি দেখছো এই বইয়ের একটা অংশ, একটা প্রবন্ধ হচ্ছে এই জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ ছাড়া অসংখ্য প্রবন্ধ এই বইয়ের মধ্যে আছে, যা থেকে তুমি তার লেখার মানদণ্ডটা বা স্কেলটা তুমি ধরতে পারবা। মূল বক্তব্য তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন এই জীবন ও বৃক্ষর মাধ্যমে আমাদেরকে। দেখো, জীবন ও বৃক্ষ প্রবন্ধের সৌন্দর্যবোধ, মুক্ত বুদ্ধি চেতনা ও মানব প্রেমের আদর্শ অনুসারী লেখক মোতাহার হোসেন চৌধুরী মানুষের জীবন কাঠামোকে বৃক্ষের সঙ্গে তুলনা করেন। অর্থাৎ এখানে মূল আলোচনাটাই হচ্ছে মানুষের জীবনকে তিনি একটা বৃক্ষের কাঠামোর সাথে তুলনা করেছেন। লেখকের মতে বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পিছনে যেমন নীরব সাধনা রয়েছে, মানুষের সাধনাও তেমন ধীর স্থির ভাব থাকা উচিত। অর্থাৎ একটা বৃক্ষ বড় হতে যেভাবে সে নীরবভাবে সাধনা করে আস্তে আস্তে বড় হয়, মানুষের বড় হওয়ার ক্ষেত্রেও সেম জিনিসটা পরিলক্ষিত হয়। অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। অর্থাৎ একেবারে আমি তাড়াতাড়ি সব কিছু করে ফেলবো, অনবরত করে যাব কাজকাম, এইটা মানুষের জীবন হওয়া উচিত নয়। বৃক্ষ ফুলে ফুলে পরিপূর্ণতা পায় এবং সেসব মানুষকে দান করে সার্থকতায় উজ্জ্বল হয়ে ওঠে। অথচ বর্তমান মানব জীবন সম্পূর্ণের বিপরীত। বলা হচ্ছে একটা গাছ ফুলে ফলে সমৃদ্ধ হয়ে এটা যখন মানুষকে দেয়, গাছ যখন তার ফুল এবং ফল মানুষকে দেয় এবং সেটা পেয়ে যখন মানুষ উপকৃত হয়, এইটা দেখে একটা গাছের তৃপ্তি বা একটা গাছের সৌন্দর্য বোধটা প্রকাশ পাওয়া যায় যে না, গাছটা আসলে কত সৌন্দর্য বোধের মধ্যে দিয়ে গেছে। বাট মানুষের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়। একটা মানুষ কিন্তু গাছের মতো তার ফুল ফল অন্যকে দিয়ে সাহায্য করে না। গাছ যেভাবে মানুষকে সাহায্য করে, মানুষ হয়ে আমরা অন্য মানুষকে গাছের মধ্যে সাহায্য করি না, এই কথাটা তিনি এখানে বলছেন। অধিকাংশ মানুষ প্রেম ও সৌন্দর্যের স্পর্শ পায়নি বলে তারা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি সম্পন্ন হয়। বরঞ্চ অনেক মানুষই প্রেম এবং সৌন্দর্য বোধের টাচটা পায়নি। তারা সৌন্দর্য এবং প্রেমের টাচ পায়নি বলে তারা কিছুটা নিষ্ঠুর। তাদের একমাত্র আরাধ্য হচ্ছে অহংকার। অর্থাৎ অনেক মানুষের মধ্যে প্রেম এবং সৌন্দর্য বোধ না থাকায় তারা তাদের একমাত্র প্রাপ্তির বিষয় হিসাবে তারা বুঝে তাদের অহংকার, আমার এইটা আছে, আমার ওইটা আছে, আমি তোমার থেকে এগিয়ে গেছি। অহংকারটাকে তারা জীবনের একমাত্র আরাধ্য বা প্রাপ্তির জায়গা হিসাবে বিবেচনা করেন। এরা নিজের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে না, বরং অন্যের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করে। অর্থাৎ নিজের জীবনকে সার্থক করার বিপরীতে অন্য মানুষের জীবনে উল্টো আরো বাধার সৃষ্টি করে থাকে। তারপর বলা হচ্ছে, আর মানুষ কেবল দৈহিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় না, আত্মিকভাবে বিকশিত হয়। এটা একটা চমৎকার লাইন। একটা মানুষ তো শুধুমাত্র শরীরের দিক দিয়ে বড় হয় এমন না, আত্মিক দিক দিয়ে, আত্মার দিক দিয়ে, চিন্তার দিক দিয়েও তো একটা মানুষ বড় হয়, বিকশিত হয়। আত্মিক বৃদ্ধির জন্য মানুষকে বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম, গভীর অনুভূতি ও শিল্প, সাহিত্য, বিজ্ঞানের চর্চা এবং সাধনা করতে হয়। এই সাধনা মানব সমাজের কল্যাণের মাধ্যমে সার্থকতা লাভ করে। লেখকের মতে মানুষের জীবন সাধনা হওয়া উচিত বৃক্ষের মতো। লেখকের মতে মানুষের জীবনের সাধনাটা হওয়া উচিত ওই বৃক্ষের মতো। প্রাপ্তিতেই প্রকৃত সাধনার মূল লক্ষ্য। অর্থাৎ আমি মানুষকে অনেক কিছু বিলিয়ে দিব, এই যে মানুষকে আমি বিলিয়ে দিচ্ছি, এটাতে আমার মূল সার্থকতা হওয়া উচিত। আর বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে প্রতিবাদ হয়, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠেই তার সাধনার সার্থকতা। সৃজনশীল, মুক্তবোধ সম্পন্ন উদার মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য নেই। যা তার প্রাপ্তি তাই তার দান। বলা হচ্ছে একটা বৃক্ষের আসল অহংকারের জায়গা হচ্ছে আমি যা তৈরি করছি ফুল ফল তা মানুষকে বিলিয়ে দিচ্ছি। তার মানে বৃক্ষের আলাদাভাবে প্রাপ্তি নাই, সে যা পাচ্ছে তাই সে দান করে দিচ্ছে। বলা হচ্ছে একটা মানুষের ক্ষেত্র তার আলাদা কোনো অহংকার থাকবে না। একটা মানুষের অহংকার থাকলে এটা থাকতে পারে যে আমি যা পাচ্ছি সব কিছু বিলিয়ে দিচ্ছি। অহংকারটাই তার মূল নিরহংকার, যে আমি আসলে কোনো কিছুই নিজের মধ্যে রাখি না, সব কিছু ছড়িয়ে দিচ্ছি। এসব কিছুর আলোকে বুদ্ধির মুক্তি আন্দোলনের কাণ্ডারি প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ প্রবন্ধে মানুষের জীবনের সাথে বৃক্ষের তুলনা যৌক্তিক এবং অর্থবহ হয়েছে। অর্থাৎ তিনি বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে মানুষের জীবন এবং বৃক্ষের জীবন যে একই রকম সেটাকে ফুটিয়ে তুলেছেন, যেটা আমরা মূল প্রবন্ধটা রিডিং পড়ার মাধ্যমে এগিয়ে যাব। দেখো, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা ধারাবাহিকভাবে করছো, আমাদের এই ক্লাসগুলো করে উপকৃত হচ্ছে এবং এইচএসসি এবং অ্যাডমিশনের একটা জোরদার প্রিপারেশন নিচ্ছ। সো যারা অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো, আমি তোমাকে
তোমাকে বলছি, দেখো তোমার বাবা মা ছোটবেলা থেকেই তোমাকে সব কিছু দিয়ে সবসময় সুখে রাখার চেষ্টা করেছে। পরিবারের অবস্থা ভালো না, বাবার পকেটে টাকা নাই, মা হয়তো অনেক টাকা পয়সার মালিক না, সে রান্না বাড়া করে সংসার চালাচ্ছে, কিন্তু এর ফাঁকেও তারা মুখিয়ে আছে আমার এই বাচ্চাটা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আমরা সবার সাথে গল্প করে বলতে পারবো। যেই বাবা মা ছোটবেলা তোমাকে আঙুল ধরে হাঁটা শিখিয়েছে, সেই বাবা মায়ের হাত পা এখন দুর্বল হয়ে যাচ্ছে। হাত পা দুর্বল হলেও বাবা মা ভরসা পায় এটা ভেবে যে আমার হাত পা দুর্বল হলেও আমার বাচ্চাটার হাত পা শক্ত হচ্ছে, আমি পড়ে গেলে আমি আমার ছেলেকে ধরে দাঁড়াতে পারবো, এই ভরসায় তারা আরও কিছুদিন বেশি শক্ত থাকে। কিন্তু এই বাবা মা যেদিন দেখবে যে তুমি দুর্বল হয়ে পড়ে গেছো, সেদিন বাবা মাকে শক্ত হয়ে দাঁড়াতে সাহায্য করবেটা কে? তুমি ছাড়া তো আর তাদের কেউ নাই। দিন শেষে তোমার বাবা মা নিতান্তই তোমার, আমার বাবা মা নিতান্তই আমার। তুমি কি কখনো আমার বাবা মার জন্য কিছু করবা? আমার বাবা মায়ের ওষুধপত্র কেনার টাকা তুমি কি দিবা? না। সো সেমভাবে তোমার বাবা মার দায়িত্বটা তো কয়দিন পরে তোমাকেই নিতে হবে। সো যেহেতু বাবা মায়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে কদিন পরে, তুমি এখন বাবা মার জন্য একটা শক্ত পিলার হয়ে দাঁড়াও, যেন বাবা মা তোমাকে ধরে বৃদ্ধ বয়সে দাঁড়াতে পারে, এবং নিজেকে একটা ভালো ক্যারিয়ারের দিকে নিয়ে যাও, যাতে বাবা মা গর্ব করে বলতে পারে। বাবা মা কখনোই চায় না যে আমি ছেলে সন্তান বা ছেলে মেয়ের কামাই খাবো, টাকা পয়সা খেয়ে আমি মৃত্যুবরণ করবো, এটা চায় না। বাবা মা চায় যে আমি বেঁচে থাকতে থাকতে আমার ছেলেটা সফল হয়েছে, মেয়েটা সফল হয়েছে, সার্থক হয়েছে, এটা যেন দেখে যেতে পারি। সো ওই জিনিসটা করতে হলে কি করতে হবে জানো? তোমার ফার্স্ট স্টেপটা হচ্ছে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। ওই ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সেখান থেকে আবার ট্রাই করবা ভালো একটা জব, ভালো একটা ব্যবসা দাঁড় করানো, বা হায়ার স্টাডির জন্য বাইরে যাওয়া, কিংবা কোনো একটা কর্পোরেট বিজনেসের জন্য ট্রাই করা, গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করা, দেন আরও বড় হবা। সো প্রথম স্টেপ বা সিঁড়িটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়। এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখবা তুমি যেই বিভাগে চান্স পেয়েছো, এই বিভাগের তুমি যেই এলাকা থেকে চান্স পেয়েছো, এই এলাকার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন সে ভালো জায়গায় আছে, সেটা তোমাকে অনুপ্রাণিত করবে, তোমাকে মোটিভেট করবে। তখন তুমিও ভাববে যে না, আমাকে পড়তে হবে, আমাকে পারতে হবে, আমার জন্য না হলেও আমার ওই বাবা মায়ের জন্য। ওদের তো আমি ছাড়া আর কেউ নাই, ওনাদেরকে আমি দেখবো, ওনাদের স্বপ্ন পূরণে আমি কাজ করে যাকবো। বেঁচে থাকতে আমি বাবা মায়ের মুখে ওই হাসিটা দেখতে চাই, যেই হাসিটা হবে শুধুমাত্র প্রাপ্তির, যে হাসিটা হবে শুধুমাত্র আমার জন্য, যে হাসিটার মূল উপলক্ষ্য হবে আমি, আমার বাবা, আমার মা সবাইকে বলে বেড়াবে যে এটা আমার মেয়ে, এটা আমার ছেলে, সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং এই সুযোগটা তুমি দিবে। সো আমরা যদি পরের টপিকটাতে যাই, রূপশ্রেণী জীবন ও বৃক্ষ, এটি একটি প্রবন্ধ। আমি এর আগেও বলেছি, প্রবন্ধ এমন একটি লেখা যেখানে লেখক যুক্তিতর্ক দিয়ে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করেন, সমাজের বিভিন্ন দিককে তিনি তুলে ধরেন তার যুক্তিবোধের জায়গা থেকে। প্রবন্ধটিতে লেখকের মননশীল চিন্তা চেতনার বিষয়টি প্রতীয়মান, অর্থাৎ লেখক যে কত উচ্চমানের চিন্তা ভাবনা করেন সেটা আমরা পুরো প্রবন্ধ পড়ে জানতে পারবো। ভাষারীতি জীবন ও বৃক্ষ প্রবন্ধটি প্রমিত ভাষায়, মানে চলিত ভাষায় লেখা, মুতার হোসেন চৌধুরীর রচনা। মননশীলতার সঙ্গে যুক্তিতর্কের ধারালো প্রকাশ লক্ষ্য করা যায়, যেটা আমরা এখন পড়ে দেখব। কঠিন শব্দের অর্থ আমরা এই প্রবন্ধটা পড়তে গেলে নিশান একটা শব্দ পাবো, যার মানে পতাকা। সূক্ষ্ম বুদ্ধি মানে তীক্ষ্ণ বুদ্ধি। উপলব্ধি মানে হচ্ছে অনুভূতি। অভিব্যক্ত মানে সম্মুখ প্রকাশিত বা বিকশিত, অর্থাৎ অভিব্যক্ত মানে কেউ সামনে এসে কোনো কিছু প্রকাশ করছে, তার অঙ্গভঙ্গি বা অভিব্যক্তি। তারপর হচ্ছে অনবরত মানে অবিরাম বা এক নাগারে এক টানা। আত্মবিসর্জন মানে পরার্থে নিজের প্রাণ উৎসর্গ। আত্মবিসর্জন মানে হচ্ছে পরার্থে, অর্থাৎ পরের জন্য নিজের স্বার্থ বা নিজের সত্তাটাকে বিলিয়ে দেয়া, বিসর্জন করা। এবং গুরুভার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। গুরুভার বলতে কোনো শব্দ আমরা পাবো এই প্যাসেজে, যার অর্থ দাঁড়াবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন যদি আমরা মূল জীবন ও বৃক্ষ প্রবন্ধটাকে নিয়ে আলোচনা শুরু করি, এইটাই তুমি তোমার এইচএসসিতে পড়বে, এটাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে। দেখো, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। বলা হচ্ছে সমাজ হিসেবে যে আমরা একত্রে কাজে থাকি, একটা সমাজে আমরা অনেক মানুষ থাকি। সো সমাজের কাজ শুধু এইটা নয় যে তোমাকে থাকার সুবিধাটা দিবে, তোমাকে বড় করে তোলা চিন্তা চেতনার দিক দিয়ে, তোমাকে বিকশিত জীবনের জন্য তোমার জীবনে আগ্রহ বাড়িয়ে দেওয়া। সমাজে থাকার মাধ্যমে আমাদের চিন্তা চেতনা বড় হবে এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনাকে বিকশিত করে আরও ভালো করার আগ্রহ জাগিয়ে দিবে। এটা একটা সমাজের কাজ। স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি
বলা হচ্ছে স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি মানে হচ্ছে যার বুদ্ধি কম, জবরদস্তি প্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। বলা হচ্ছে স্বল্প প্রাণ মানে চিন্তা চেতনা খুবই দুর্বল, মানে একবারে অল্প চিন্তা ভাবনা নিয়ে থাকে, স্থূল বুদ্ধি, বুদ্ধিতে কোনো জোর নাই, জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ, নিজের চিন্তা ভাবনা অন্যের উপর চাপিয়ে দেয়া, জোর জবরদস্তি করা, এই সব মানুষে পুরো সংসার পরিপূর্ণ। সংসার বলতে পৃথিবী বা সমাজের কথা বলা হচ্ছে। তাহলে জোর জবরদস্তি মানুষের সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার প্রতি অন্তরায় সৃষ্টি করা। বলা হচ্ছে এই যে মানুষগুলা যারা সংসারে অশান্তি সৃষ্টি করে, যারা হচ্ছে স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ, তারা তো নিজেদের জীবনকে সার্থক ও সুন্দর করে তুলতে পারেই না, বরঞ্চ অন্য মানুষ যারা সফল হতে চায়, সুখে শান্তিতে থাকতে চায়, তাদের সাজানো জীবনে যায় বাগড়া দেয়। এইসব মানুষের সমাজ পরিপূর্ণ। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। আমরা বলেছি যে যাদের মধ্যে আসলে প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাগেনি, যারা পায়নি, তারা জীবনে নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। তাদের বুদ্ধি এবং চিন্তা ভাবনা খুবই খারাপ, তারা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে। এদের একমাত্র দেবতা অহংকার, অর্থাৎ এদের একমাত্র দেবতা, বলা হচ্ছে যে তাদের একমাত্র প্রভু হচ্ছে অহংকার। মানে এখানে তাদের একমাত্র দেবতা বলতে অহংকারকে বোঝানো হচ্ছে। তাহলে যদি বলা হয় যে স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি, জবরদস্তি প্রিয় মানুষের একমাত্র দেবতা হচ্ছে তাদের অহংকার, তাদের অহংকারটাকে তারা প্রভু হিসাবে মানে, সৃষ্টিকর্তা হিসাবে মানে, যে আমার জীবনে একমাত্র আরাধ্য বা প্রাপ্তির জিনিস হচ্ছে অহংকার, আমার মেইন সৃষ্টিকর্তাকে পেতে হবে না, আমি আমার অহংকারটাকে পেলে আমার সৃষ্টিকর্তা পাওয়ার সমতুল্য। এই যুক্তিটা দিচ্ছেন লেখক। তারই চরণে তারা নিবেদিত প্রাণ, মানে ওই অহংকারের পিছনেই তারা ব্যস্ত। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান উড়ানো, এসবের পতাকা উড়ানোই তাদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বুলি মানে হচ্ছে উপলব্ধিহীন কথা। তাহলে এখানে চমৎকার একটা কথা বলা হচ্ছে যে তারা সবসময় তাদের ব্যক্তিগত অহংকার, যে আমাকে জীবনে বড় হইতে হবে, আমাকে ভালো করতে হবে, পারিবারিক, আমাদের পরিবারটা এলাকায় বড় হবে, আমরা সবচেয়ে বড় গরুটা কুরবানি দিব, আমরা বড় বাড়িটা বানাবো। তারপর হচ্ছে জাতিগত, আমরা জাতি হিসাবে বাঙালি জাতি উন্মাসিক, আমরা বাঙালি জাতি শ্রেষ্ঠ, মুসলিমরা শ্রেষ্ঠ, হিন্দুরা শ্রেষ্ঠ, খ্রিস্টানরা শ্রেষ্ঠ, সবাই সবার অহংকার নিয়ে ব্যস্ত। বাট মানুষ হিসেবে আমি শ্রেষ্ঠ, এটা তো আমার বলে বুঝাইতে হবে না, আমার কর্মেই বোঝা যাবে যে আমি জাতিগতভাবে কতটুক ভালো, কতটুক খারাপ। শুধু ধর্মীয় জাতি না, বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান, আফ্রিকান, বিভিন্ন জাতি আছে। সো জাতিগত অহংকার, এগুলা দিয়ে আমরা পরিপূর্ণ। মাঝে মধ্যে আমরা সাধারণ মানুষেরা মানব প্রেমের কথা বলি, অর্থাৎ যারা স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি, জবরদস্ত প্রিয় মানুষ, আমরা মাঝে মধ্যে মানব প্রেমের কথাও বলি, কারণ সমাজ রক্ষা করতে গেলে ভালো ভালো বুলি না ওড়ালে মানুষ দাম দেয় না। সো মাঝে মধ্যে তারা মানব প্রেমের কথা বলে, তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। বলেছে তারা মাঝে মধ্যে যদিও মানব প্রেম, সমাজের উন্নয়ন, সমাজে মিলেমিশে থাকবো, এইসব কথা বলে, কিন্তু ওই কথাটাতে আসলে জোর নেই, নেশা ধরে না। একটা জিনিস ধরো, একটা নেশা জাতীয় জিনিস যেমন আমাদেরকে একেবারে উন্মাদ করে দেয়, তাদের কথায় মজা পাই না, মনে হয় আন্তরিকতা শূন্য, বলার জন্য বলছে, এটা আসলে উপলব্ধি বা ভিতরে যে একটা ফিল জাগাবে, ওই জিনিসটা নাই। সো এই প্রথম অংশটা আমরা আলোচনা করলাম। এইভাবে বুঝে বুঝে পড়লে তুমি সৃজনশীল লিখতে পারবা, বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় লিখতে পারবা, এবং বিশ্ববিদ্যালয় এবং এইচএসসির এমসিকিউতে বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবা। যে কোনো বোর্ড, যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় টপ নচ তুমি স্কোর করতে পারবা। দেখো, এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, অর্থাৎ এইসব মানুষ, এদেরকে পরিবর্তন করে বড় মানুষ আনতে হবে, সূক্ষ্ম, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি। সো একটু আগে বলা হচ্ছিল যে বেশিরভাগ মানুষ স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি, জবরদস্ত প্রিয়, তাদের পরিবর্তে বড় মানুষ আনতে হবে যারা সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়, তাদের কাছে জীবনের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, গতি আছে, সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নাইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা অসম্ভব। তার মানে বলা হচ্ছে কি, যে এই সব মানুষের পরিবর্তে যারা স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি, জবরদস্তি প্রিয়, যারা অহংকারকে দেবতা মানে, যারা অহংকারকে নিয়ে পড়ে থাকে, ব্যক্তিগত অহংকার, পারিবারিক
পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, তাদের পরিবর্তে আমাদের সূক্ষ্ম উদার হৃদয় গভীর চিত্ত ব্যক্তিদেরকে নিয়ে আসতে হবে, যাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবনে বড় হয়ে ওঠা, চিন্তা চেতনার দিক দিয়ে মানুষের সাহায্য সহযোগিতা করে, একে অপরকে সহযোগিতা করে, অন্যের প্রতিবাদ করে জীবনে বিকশিত হওয়া, চিন্তা চেতনার দিক দিয়ে সমৃদ্ধি লাভ করা, যেটার মূল উদ্দেশ্য। এবং এই জিনিসটা অন্যতম প্রতীক হবে প্রাণহীন সাচিস কল নয়, বলা হচ্ছে এইটার উদাহরণ, অর্থাৎ জীবনের আদর্শ প্রতীক হিসাবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, অর্থাৎ প্রাণহীন কোনো বস্তু, এই জিনিস আমাদের আদর্শ প্রতীক হবে, বিষয়টা এমন নয়। গতি আছে সজীব বৃক্ষ, অর্থাৎ যার গতি আছে, জীবনে বেড়ে ওঠে, যার জীবন আছে, এরকম একটা সজীব বৃক্ষ মানুষের জন্য একটা প্রতীক হয়ে দাঁড়াতে পারে, একটা আদর্শ হতে পারে, এই যে জীবন আদর্শের প্রতীক হতে পারে। যার বৃদ্ধি আছে, বিকাশ আছে, অর্থাৎ একটা গাছের বৃদ্ধি আছে, বড় হয়, বিকাশ আছে, এটা বিকশিত হয়, ফুলে ফলে পরিপূর্ণ হয়, অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ, অর্থাৎ একটা গাছ ফুলে ফলে পরিপূর্ণ হয়, মানুষকে সেই ফুল ফল দিয়ে সে সাহায্য করে, অর্থাৎ মানুষকে সাহায্য করা যার কাজ। এরকম গাছের মতো মানুষ হিসেবে আমাদেরকে বিকশিত হতে হবে, বড় হতে হবে, সমৃদ্ধি লাভ করতে হবে। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, একটা গাছের বড় হওয়া এবং বৃদ্ধিটাকে আমাদের অনুধাবন বোঝা দরকার, এবং নাইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। একটা বৃক্ষকে না দেখলে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত, আমাদের একটা সার্থক লাইফ কিভাবে লিড করা উচিত, এইটা আমরা কখনো ধরতে পারবো না। তারপর বলা হচ্ছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, অর্থাৎ আমরা যদি একটা গাছের দিকে তাকাই তাহলে আমাদের জীবনটা বুঝতে সহজ হয়। তাৎপর্যটা মানে জীবনের মানে কি, আমি জীবন নিয়ে আসলে কি করব, বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, অর্থাৎ মাটির রস টেনে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের সমাপ্তি নয়, কিন্তু মানুষের সমাপ্তি। আমরা শুধু খাই আর ঘুমাই, মোটা তাজা হচ্ছি, ভাত তরকারি খাচ্ছি, আমরা ভাবছি যে এটাই মনে হয় জীবন, বাট না, ভাত তরকারি খেয়ে মোটা তাজা হয়ে অন্য মানুষের সাহায্য করা, অন্যের বিপদে এগিয়ে যাওয়া, নিজের যা কিছু আছে তা দিয়ে অপরকে সাহায্য করা, সেটাই আসলে প্রকৃতপক্ষে মানুষের কাজ। এবং বৃক্ষ থেকে আমরা এই মেসেজটাই পাই। দেখো বলা হচ্ছে যে শুধু মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নাই। অর্থাৎ তিনি বলছেন যে একটা গাছ শুধুমাত্র সে তার শিকড় দিয়ে মাটির রস খেয়ে মোটা তাজা হওয়াতেই তার জীবন সমাপ্ত নয়, তাকে ফুল ধরাতে হয়, ফল মানে ফুল ফোটাতে হয়, সেখানে ফল ধরাতে হয়, সেই ফুল ফল মানুষকে বিলিয়ে দিয়ে মানুষের সাহায্য করার মাধ্যমেই তার জীবনের সার্থকতা। যেই সার্থকতার ছবি বা যেই উদাহরণটা মানুষ হিসাবে আমাদের লাইফে অ্যাপ্লাই করা প্রয়োজন। তারপরে দেখো, অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। তাহলে যদি বলা হয় জীবন ও বৃক্ষ, এই প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী আর কোন কবির কথা বলেছেন, সেই ক্ষেত্রে হবে রবীন্দ্রনাথের কথা। অর্থাৎ অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুলের ফুটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। অর্থাৎ যদি বলা হয় যে জীবন ও বৃক্ষ প্রবন্ধে আর কোন কবির বা আর কোন লেখকের নাম পাওয়া যায়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পাওয়া যায়, যেটা মোতাহার হোসেন চৌধুরী ব্যবহার করেছেন। তিনি বলেছেন, মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষের মধ্যে মানুষের মনুষ্যত্বের মিল পেলেও তিনি বলছেন, রবীন্দ্রনাথ তো বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে বৃক্ষের সাথে মানুষের আসলে ওই মিলটা পাওয়া যায় না, মানুষের মিল পাওয়া যায় নদীর গতির সাথে। তিনি কি বলছেন? তিনি বলছেন তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফুটায় নয়। ফুলের ফুটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। কিন্তু ফুলের ফুটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফুটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। তাহলে তপোবন প্রেমিক, এটা অনেক সময় সমাস রিলেটেড প্রশ্ন আসে যে তপোবন প্রেমিক বলতে কাকে বোঝানো হচ্ছে, রবীন্দ্রনাথকে তিনি বলছেন। এবং তপোবন প্রেমিক, তপের নিমিত্তে প্রেমিক,
মানে তপোবন প্রেমিক মানে হচ্ছে তপের নিমিত্তে প্রেমিক। এটার যখন আমাদের সমাস রিলেটেড ক্লাস হবে তখন এগুলোকে এক্সপ্লেইন করে দেওয়া হবে, আমি নিজেও ভুলে গিয়েছি। সো অনেক সময় আসে যে তপোবন প্রেমিক আসে না, তপোবন বা তপোবন প্রেমিক এইগুলা থেকে সমাস রিলেটেড প্রশ্ন আসে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় তপোবন প্রেমিক বলতে জীবন ও বৃক্ষ প্রবন্ধে কাকে বোঝানো হয়েছে, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হচ্ছে। তো এখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করছে যে ফুল ফুটার মধ্যে এত বেশি সার্থকতা দেখা যায় না বা এত বেশি কষ্ট নাই। মানুষের জীবনে যেরকম কষ্ট আছে, বিভিন্ন চড়াই উতরাই পার করে মানুষ হিসেবে আমাদের এগিয়ে যেতে হয়, এই জিনিসটা তিনি নদীর গতির সঙ্গে দেখেছেন। একটা নদী যখন এগিয়ে যায় তখন তাকে অনেক বাধা ডিঙিয়ে একটা গন্তব্যে যেতে হয়। এই বাধা ডিঙানোটা তিনি মনুষ্য জাতির সাথে বা মানুষের জীবনের সাথে তিনি দেখেছেন যে মিল। মানুষের জীবনে অনেক চড়াই উতরাই দুঃখ বেদনা নিয়ে এগিয়ে যেতে হয়, একটা নদীও তার গন্তব্যে যেতে গিয়ে তাকে অনেক ধরনের চড়াই উতরাই বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে হয়। কিন্তু এইখানে আমাদের মুতার হোসেন চৌধুরী বলছেন রবীন্দ্রনাথ কেন ফুল ফুটার দিকে তাকালেন। তিনি কেন তাকালেন না যে একটা গাছ ফুল ফুটাতে গিয়ে গাছের কি কষ্ট হয়। একটা গাছ যখন একটা ফুল ফুটান, তো তিনি বলছেন একটা গাছ যখন ফুল ফুটান, ওই ফুল ফুটাতে গিয়ে গাছের যে দুঃখটা হয় সেই দুঃখটাকে তিনি যদি মানুষের কষ্টের সাথে মিলাতেন তাহলেই তো তিনি সমাধান পেয়ে যেতেন। তিনি শুধু ফুল ফুটাটাতে গুরুত্ব দিয়েছেন, কিন্তু গাছকে বা গাছ যে ফুল ফুটায়, এই গাছ ফুল ফুটাতে গিয়ে গাছের যে দুঃখ কষ্ট করতে হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, খাবার গ্রহণ করে রোদে বৃষ্টিতে পুড়ে যে একটা প্রক্রিয়ায় যেতে হয়, সেটাকে যদি তিনি মানুষের জীবনের সাথে তুলনা করতেন তাহলে তিনি গাছের ফুল ফুটানোর সাথে যদি তুলনা করতেন তাহলে তিনি সমাধান পেয়ে যেতেন। কিন্তু তিনি শুধু ফুল ফুটা, তিনি ভাবছেন যে ফুল মনে নিজে নিজে ফুটে যায় এবং নদীকে যেতে হয় বাধা ডিঙিয়ে। তো এইখানে তিনি বলছেন যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর তা করলেন না, তিনি কেন যে একটা গাছের ফুল ফুটানোতে কত কষ্ট হয় এটা যে তিনি কেন ভালো করে দেখলেন না, এটা বোঝা মুশকিল। তাহলে এখানে মুতার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চিন্তা ভাবনাকে হালকা একটু টাচ দিয়ে বলেছেন যে সে তো এইভাবে চিন্তা করলেও পারতো, সে কেন যে চিন্তা করলো না আমি বুঝলাম না। সো এখানে পার্থক্যটা বোঝো যে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন, কি মেসেজ দিয়েছেন। তারপরে দেখো, জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোতে তা তত স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। সো এখানে বলা হবে যে নদীর গতিতে মানুষের দুঃখ যতটা স্পষ্টভাবে সবার সামনে ফুটে ওঠে, ঠিক একটা গাছ ফুল ফুটানোর দিক দিয়ে কষ্টটা তো এত ইজিলি ফুটে ওঠে না, এটা আমারও মনে হচ্ছে। সো তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। কবি বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন কে, এখানে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি চেয়েছেন নদীকেই মনুষ্যত্বের প্রতীক বলতে, কিন্তু এখানে উত্তরে মুতার হোসেন চৌধুরী বলছে চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। চর্মচক্ষু বলতে চামড়ার চোখকে বড় করে না দেখে, মানে চামড়ার চোখকে বড় করে না দেখে অন্তরের যে চোখ আছে, যেটা দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, আমাদের উপলব্ধির দিক দিয়ে আমরা যদি একটু একটা গাছের ফুল ফুটানোকে চিন্তা করি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে যে এটা কত বেদনার কাজ। এখন তিনি বলবেন যে আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায় তেমন একটি ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়। বলা হচ্ছে বৃক্ষের সাধনার ক্ষেত্রে একটা ধীর স্থির ভাব, একটা বৃক্ষ ছোট থেকে বড় হওয়ার ক্ষেত্রে সে ধীরে 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 একটু একটু করে নিজেকে বড় করে, মানুষও ঠিক একইভাবে ছোট থেকে একটু 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 করে নিজেকে বড় করে। অর্থাৎ সাধনার ক্ষেত্রে বা বড় হওয়ার ক্ষেত্রে একটা ধীর স্থির ভাব যে দেখা যায়, সাধনার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ সাধনা এবং বড় হওয়া, বৃদ্ধি, বিকাশতার দিক দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে মুতার হোসেন চৌধুরী বৃক্ষ এবং মানুষের মধ্যে একটা মিল বা সাদৃশ্য দেখতে পান। আর এইটাই হওয়া উচিত নয় কি? তারপর তিনি প্রশ্ন করছেন যে আমি যেটা দেখি যে একটা বৃক্ষ যেভাবে আস্তে ধীরে বড় হয় একটা সাধনার মাধ্যমে, মানুষেরও ধীর স্থিরভাবে সাধনায় বড় হওয়া দেখি, এমনটাই কি হওয়া উচিত না মানুষ এবং বৃক্ষের, বা বৃক্ষের মতো মানুষের এমনভাবেই কি সাধনা করে বড় হওয়া উচিত না? অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। বলা হচ্ছে অনবরত ধেয়ে চলা, এই যে নদী যেভাবে অনবরত ধেয়ে চলছে, শুধু ধেয়েই যাচ্ছে, এইভাবে ধেয়ে চলা মানুষের জীবন হওয়া উচিত না। মানুষের জীবনে একটা সময়
ধীর স্থিরভাবে চলা উচিত। এবং সেমভাবে তুমি যদি দেখো নদী সবসময় বয়েই যায়, কিন্তু মানুষ এবং বৃক্ষ একটা লেভেল পর্যন্ত বড় হয়, এরপরে কিন্তু বৃক্ষ আর বড় হয় না, তারপরে এটার বয়স বাড়ে, আস্তে আস্তে বৃক্ষের কার্যক্ষমতা কমে। মানুষের ক্ষেত্রেও তাই, মানুষও আস্তে আস্তে বড় হয়, একটা এই যে তার আর দৈহিক বৃদ্ধি ঘটে না, সে তৎকালীন সময়ে দেখা যায় যে থেমে থাকে। সো বৃক্ষ এবং মানুষের ক্ষেত্রে তিনি অনেকগুলা মিল পান। যাকে বলা যায় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষতে এই অভিব্যক্তি। অর্থাৎ তিনি বলছেন গোপন ও নীরব সাধনার ক্ষেত্রে তিনি বৃক্ষকেই অভিব্যক্ত করেছেন। অর্থাৎ একটা গাছকে দেখলেই বোঝা যায় নীরব এবং সাধনা। গাছ কখনো হই হুল্লোড় করে না। নদীতে অনেক সময় জোয়ার হয়, ভাটা হয়, বৃষ্টি হলে, তুফান হলে, ঢেউয়ে নদী খরস্রোতা হয়ে অনেক গর্জন করে, কিন্তু বৃক্ষ থাকে নীরব, মানুষের মতো, তার সাধনা ধীর সুস্থে। তারপরে দেখো, তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। তো মোতাহার হোসেন চৌধুরী বলছে একটা বৃক্ষের সার্থকতা। বৃক্ষের সার্থকতা কি? সে ফুল ফোটাবে, ফল ধরাবে, সেটা মানুষকে দিবে, মানুষ, পশু পাখি, জীবজন্তু সেটা থেকে উপকৃত হবে। তো বৃক্ষের সার্থকতার ছবিটা আমরা যত সহজে দেখি, নদীর সার্থকতার ছবি তো আমরা অত সহজে চোখের সামনে দেখি না। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। বলা হচ্ছে নদী একটা সময় সাগরে পতিত হয়, এটা সত্য, কিন্তু এটা কি সবসময় আমাদের চোখের সামনে দেখি? আমার বাসা শ্রীমঙ্গল, আমি শুধু চা বাগান দেখি, আমার এখানে কোনো নদীই নাই, ঠিক আছে, কিন্তু আমার ওইখানে তো গাছ আছে অনেক বেশি। বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে। দূরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। বলা হচ্ছে দূরের কাছে মানে দরজার কাছে, দরজার কাছে দাঁড়িয়ে একটা বৃক্ষ সবসময় নতি মানে মাথা নিয়ে শান্তি সেবা, নতি বলতে এখানে বোঝানো হচ্ছে যে ভদ্রতা, নম্রতা, শান্তি সেবার বাণী প্রচার করে যাচ্ছে। অর্থাৎ একটা বৃক্ষ আমাদেরকে ছায়া দিচ্ছে, শীতল করছে, সে নিজে নত হয়ে থাকছে, তারপর শান্তি, সে আমাদেরকে এটা শান্তি সমৃদ্ধিতে রাখছে, সেবা দিচ্ছে। একটা গাছ তার ফুল ফল দিয়ে সেবা দিয়ে থাকে, সেই সেবার বাণীটা তিনি অনবরত সেই বৃক্ষ প্রচার করে থাকে। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। বলা হচ্ছে কিসের ব্যাপারে? সাধনার ব্যাপারে প্রাপ্তিটা একটা বড় জিনিস। সাধনা করলে প্রাপ্তি পেতে হয় কোনো কিছু। নদীর সাগরে পতিত হওয়া, সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। তো যদি ভাবলাম যে ধেয়ে চলা নদী এটা তার একটা সাধনা। সো সে যখন একটা বড় সমুদ্রে যে মিলিত হচ্ছে, ধর অনেক বড় সমুদ্রে সে যখন যায় মিলিত হচ্ছে, একটা ছোট নদী যখন সমুদ্রে যে মিলিত হয়, এখানে তো তার কোনো প্রাপ্তি থাকে না, এটাকে আরো বিসর্জন বলা যায়, যে সে নিজেকে ওই জায়গায় তোমার হারিয়ে যাচ্ছে। বা তো এটা এই যে দেখো বলা হচ্ছে সে তো প্রাপ্তি নয়, এটা তো আত্মবিসর্জন, সে নিজেকে সেখানে বিসর্জন করে দিচ্ছে। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছে হয় এই তো সাধনার সার্থকতা, বৃক্ষে প্রাপ্তি ও দান। অর্থাৎ একটা গাছে যখন ফুল ফলে একাকার হয়ে থাকে, তখন দেখে মনে হয় সাধনার ফল মনে হয় এমনই হয়। সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না, যা তার প্রাপ্তি তাই তার দান। তো বলা হচ্ছে বৃক্ষ যা পায়, অর্থাৎ বৃক্ষ সাধনা করে যে ফুল ফল পাচ্ছে, তা কিন্তু আবার মানুষ, পশু পাখিকে সে দান করে দিচ্ছে, বিলিয়ে দিচ্ছে। তো বলা হচ্ছে সৃজনশীল যে মানুষগুলো আছে, সৃজনশীল মানুষের ক্ষেত্রেও প্রাপ্তি আর দানে কোনো পার্থক্য থাকে না। সে যা জ্ঞান অর্জন করে, যা পায়, তা আবার অকাতরে মানুষের মধ্যে বিলিয়ে দেয়। সৃজনশীল মানুষ এবং বৃক্ষে প্রাপ্তি এবং তোমার দানে কোনো পার্থক্য থাকে না, যা পায় তাই সে দিয়ে দেয়। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্ট ধর্ম উপলব্ধ করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো, তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। পরবর্তীতে তিনি আবার রবীন্দ্রনাথকে কিন্তু বড় করে দেখিয়েছেন। শুরুতে একটু পিঞ্চ করেছেন, একটু পিছনে লেগেছেন, তারপর তিনি এসে বলছেন বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্ট ধর্ম উপলব্ধি করেছেন। বলেছেন যে কেন যে তিনি বৃক্ষের দিকে নদীর মতো করে তাকালেন না,
সেটাই তার বোধগম্য হয় না। অর্থাৎ তিনি নদীর ধেয়ে চলাকে যেভাবে দেখেছেন বিসর্জনের ক্ষেত্রে বা তোমার ত্যাগ তিতিক্ষার ক্ষেত্রে, বাধা ডিঙানোর ক্ষেত্রে, একটা গাছের ফুল ফুটানো বা ফল ধরানোতে কি পরিমাণ কষ্ট হয় সেটা কেন দেখলেন না, এটা নিয়ে তিনি শুরুতে একটু পিঞ্চ করেছিলেন। আবার এখানে বলছে রবীন্দ্রনাথ গাছের দিকে তাকিয়ে সৃষ্ট ধর্ম সম্পর্কে অনুমান করেছেন, এটা তার অনেক কবিতায় দেখেছে। কিন্তু গদ্য লেখায়, অর্থাৎ কবিতা এক জিনিস, কিন্তু বিভিন্ন ব্যাখ্যাধর্মী লেখা, প্রবন্ধ কিংবা বিভিন্ন মেসেজ আরেক জিনিস। সো তিনি তার বিভিন্ন লেখায় কেন যে এই জিনিসটা লিখলেন না, এটা তার বোধগম্য নয় বা এটা তিনি আসলে বুঝেন নাই। কিন্তু এটা যদি তিনি লিখতেন, রবীন্দ্রনাথ যেভাবে কবিতায় বৃক্ষের পরিপূর্ণতার কথা প্রকাশ করেছেন, মানুষের জীবনের সাথে সম্পৃক্ততা এঁকেছেন, সেই চিত্রটা যদি গদ্য জগতে লিখতেন বিভিন্ন প্রবন্ধ, উপন্যাস কিংবা বিভিন্ন গল্পে, সেই ক্ষেত্রে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো আমাদের এবং বৃক্ষের মধ্যে মিল অমিল কতটুকু। ঠিক আছে, সো বলা হচ্ছে যে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে, অর্থাৎ গাছ যে আমাদের সাথে কতটা মিলে সার্থকতার প্রতীক আছে সেটা আমরা বুঝতে পারতাম। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়, অনুভূতির কান দিয়ে তা শুনতে হয়। তাহলে নীরব ভাষায় কে আমাদের সার্থকতার গান শোনায়? বৃক্ষ। কি দিয়ে শুনতে হয়? অনুভূতির কান। পরীক্ষায় যদি বলে কোন কান দিয়ে শুনবো, অনুভূতির কান দিয়ে শুনবো। তারপরে দেখো, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। অর্থাৎ জীবনের মূল মানেটাই হচ্ছে বৃদ্ধি হওয়া, বড় হওয়া, সেটা চিন্তা ভাবনার দিকে হোক, মনুষ্যত্বের দিকে হোক, এবং ধর্মের মানেও তাই। ধর্ম আমাদেরকে এটাই শেখায় যে বড় হবা, বৃদ্ধ হবা, মানে বৃদ্ধি হবা, তোমাদের সমৃদ্ধি হবে এবং তোমরা নিজেদেরকে অন্যদের মধ্যে বিলিয়ে দিবা, একজন মানুষ অন্যজনকে সাহায্য করবা। প্রকৃতির যে ধর্ম, মানুষেরও ধর্ম। প্রকৃতির ধর্ম যেমন সবাইকে সাহায্য সহযোগিতা করা, ঠিক একইভাবে মানুষের ধর্মও তাই হওয়া উচিত। পার্থক্য কেবল তরুলতা, জীববস্তুর বৃদ্ধির উপর তাদের নিজের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপরে তাদের নিজের হাত আছে। তো বলা হচ্ছে প্রকৃতির বৃদ্ধি বা প্রকৃতির ধর্ম এবং মানুষের ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে প্রকৃতি তো তরুলতা ও জীববস্তু, এরা যখন বড় হয় এদের নিজের উপর হাত থাকে না, কিন্তু মানুষের নিজের বৃদ্ধি বা সমৃদ্ধির ক্ষেত্রে হাত থাকে। আমি চাইলে অনেক বেশি সমৃদ্ধি লাভ করতে পারি আমার চিন্তা চেতনা বোধ বুদ্ধির ক্ষেত্রে, পজিটিভ জিনিস চিন্তা করে, উন্নয়নমূলক কাজ করে, সাধু সৎ চিন্তা ভাবনা করে, সেই ক্ষেত্রে মানুষের বৃদ্ধির ক্ষেত্রে তার হাত রয়েছে। তারপর বলা হচ্ছে আর এখানেই মানুষের মর্যাদা। সো তিনি মানুষের মর্যাদাটাকে এঁকেছেন এই জায়গায় যে বৃক্ষ কিংবা তরুলতা কিংবা প্রকৃতি বড় হওয়ার ক্ষেত্রে তাদের নিজেদের হাত নেই, মানুষের বৃদ্ধি বা সমৃদ্ধির ক্ষেত্রে তার নিজের হাত আছে এবং মানুষের মর্যাদাটাও ঠিক এই জায়গায়। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। চমৎকার কথা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, মানুষ শুধুমাত্র শরীরে বড় হয় না, আত্মার দিক দিয়ে, চিন্তা চেতনার দিক দিয়ে সে বড় হয়। মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। অর্থাৎ সমাজ থেকে দেখে ভালো জিনিসগুলোকে চিন্তা ভাবনা করে অনুধাবন করে আত্মাকে সৃষ্টি করে নিতে হয়, এটা তৈরি পাওয়া যায় না। এখন অনেকে নেতিবাচক বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে তাদের চিন্তা ভাবনা, পারিবারিক কাঠামো এবং তাদের কাজকর্ম, জীবনের প্রয়োগ সব ক্ষেত্রে নেতিবাচক এবং অন্যের ক্ষতি করা, অহংকার নিয়ে পড়ে থাকা, সেগুলোর দিকে ফোকাস দেওয়া যায় বা দেখা যায় যে তারা ওই কেন্দ্রিক। আর যারা নিজের আত্মাকে তৈরি করে নিতে পারে তারা সমৃদ্ধির পথে হাঁটে, তারা মানুষের সাহায্য সহযোগিতা করে। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা, তাই তো আত্মা। বলছে যে সুখ দুঃখ বেদনা মানুষের জীবনে তো সবই আছে, এটার যে উপলব্ধির ফলে অন্তরে একটা পরিপক্কতা আসে, তাই তো আত্মা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি বলতেছেন আত্মা, বা বুতার হোসেন চৌধুরী যে বলতেছে যে আত্মা তৈরি করে নিতে হয়, তো আত্মাটা আমরা কিভাবে তৈরি করে নিব? এই যে আমাদের জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, এই সুখ দুঃখ বেদনাকে আমরা উপলব্ধি করব, জীবনে এগুলাকে এক্সপিরিয়েন্স করব, এই অভিজ্ঞতাগুলা থেকে আমাদের জীবনে যে পরিপক্কতা আসবে, আমরা যে শিখব জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের সাহায্য সহযোগিতা করা, খারাপ দিকগুলোকে অ্যাভয়েড করা, এটাকেই আত্মা বলা হচ্ছে। এই আত্মারূপ ফল স্রষ্টার উপলব্ধ। তাহলে এই আত্মারূপ ফল বলা হচ্ছে এই যে এটার ফলে আমাদের মধ্যে একটা পরিপক্কতা আসছে, এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য। এই আত্মিক একটা পরিবর্তন আসার পরে আমরা আত্মিকভাবে যখন সমৃদ্ধ হচ্ছি, মানুষ হিসেবে যখন পরিশুদ্ধতার দিকে হাঁটছি, এটা সৃষ্টিকর্তার উপভোগ্য। সৃষ্টিকর্তা এটা দেখে অনেক উপভোগ করেন যে না, আমার অনেকগুলা বান্দা আছে, আমার অনেকগুলা সৃষ্টি আছে, মানুষ হিসেবে আমি অনেককেই তৈরি করেছি, কিন্তু এই মানুষটা, এই মানুষগুলো আত্মিক দিক দিয়ে সমৃদ্ধ, এবং যারা আত্মাকে চেনে তারাই জীবনে এগিয়ে যায়।
এখানে আমরা এগুলা পাবো। দেখো, তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রিপনেস ইজ অল, পরিপক্কতাই সব। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্ট ও মাধুর্যতা সম্ভব। তাহলে আত্মাকে কিভাবে তুমি পরিপুষ্ট করবা? বলা হচ্ছে বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থাকবে। প্রচুর প্রেম, প্রেম বলতে মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা, অন্যের দুঃখে এগিয়ে যাওয়া, অন্যের প্রতিবাদ করা, এগুলোকেই প্রেম বলা হচ্ছে। গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্ট এবং মাধুর্য সম্পাদন করা সম্ভব। অর্থাৎ অনুভূতির দ্বারা আমরা আমাদের ভিতরের আত্মিক পরিবর্তন করলে মানুষ হিসাবে আমরা আরো পরিশুদ্ধ হই। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। তাই তাদের সাধনাই অর্থাৎ আমাদের এই যে আত্মার সাধনা, আমাদের যে তোমার আত্মার পরিপুষ্ট মাধুর্যতা, এটাই হচ্ছে মানুষের প্রধান শিক্ষার বিষয়বস্তু। অর্থাৎ মানুষ হিসেবে আমরা কি শিখব? এই আত্মার সাধনা, আত্মার পরিপূর্ণতা, আত্মাকে পরিশুদ্ধতা করা, আত্মাকে সমৃদ্ধ করা, এই জিনিসটা শেখাই মানুষের প্রধান কর্তব্য। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনোই শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। বলা হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করা, কোনো কিছু জানা, এটা কখনোই শিক্ষার প্রধান বিষয়বস্তু না। কেননা তাতে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। বলা হচ্ছে যে আমাদের শিক্ষার প্রধান বস্তু কখনোই হতে পারে না এই যে আমাদের সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস বা প্রচলিত যে বইপত্র পড়ে আমরা জ্ঞান নেই, এটা আমাদের শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। কারণ এইখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি তোমার হচ্ছে জীবনবোধ ও মূল্যবোধ, এই জিনিসগুলো পাচ্ছি। কিন্তু আমরা একেবারে আত্মার উন্নতি পাই কিসে? আত্মার উন্নতি পাই আত্মার তোমার হচ্ছে সাধনার মাধ্যমে। সো আত্মার সাধনাটা হচ্ছে শিক্ষার মূল বিষয়, আর জীবনবোধ পরিপূর্ণ করা এইগুলো হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। এই শিক্ষা না, এগুলো হচ্ছে আমাদের পুঁথিগত বই থেকে যে শিক্ষা দেওয়া হয়, শিক্ষার সেই মূল উদ্দেশ্য হচ্ছে তোমার এই জীবনবোধ, মূল্যবোধ সম্পর্কে বোঝা। তাই তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। বলা হচ্ছে এগুলো সাহিত্য শিল্পকলার দ্বারা করা হয়ে থাকে। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য, শিক্ষাক্ষেত্রে এদের মূল্যটা অনেক বেশি, যেহেতু সাহিত্য শিল্পকলার দ্বারা জীবনবোধ এবং মূল্যবোধ সম্পর্কে জানা যায়। তাই সাহিত্য ক্ষেত্রে শিল্পকলার এত মূল্য। কিন্তু জীবনের প্রধান উদ্দেশ্য বা শিক্ষার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি? আত্মাকে চেনা, এবং আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। দেখো, উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত কেবলই বৃদ্ধির ইতিহাস। অর্থাৎ বৃক্ষের অঙ্কুরিত হওয়া, একটা গাছ যখন শুরুতে বীজ থেকে ফুটে অঙ্কুরিত হয়, সেখান থেকে সে যখন একটা ফলবান হয়ে সেই ফল মানুষকে দেয়, অর্থাৎ ফুল ফুটিয়ে ফল ধরায়, পুরোটাই তো একটা বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি। জীবনের গূঢ় অর্থ, গূঢ় অর্থ মানে জীবনের গুরুত্বপূর্ণ অর্থ, বা জীবনে আসলে আমাদের উদ্দেশ্য কি, জীবন মানে আসলে আমরা কি বুঝি, সেই সম্বন্ধে আমরা সচেতন হতে পারি। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা করে তাই নয়, প্রশান্তির ইঙ্গিত। অর্থাৎ বৃক্ষ যে শুধু বৃদ্ধি নিয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছে এরকম না, বৃক্ষ প্রশান্তিরও একটা ইঙ্গিত। এটা দ্বারা আমরা প্রশান্তি পাই। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। বলা হচ্ছে অনেক ঠান্ডাভাবে এবং অনেক ধৈর্য নিয়ে একটা বৃক্ষ আমাদের জীবনের মূল অর্থটা, জীবনের মূল উদ্দেশ্যটা, জীবনের প্রকৃত মানেটা প্রকাশ করে থাকে। সো এই হচ্ছে আমাদের মূল প্রবন্ধটা, যেটা তোমরা পুরো প্রবন্ধটা পড়লে পারবা। সো আমি যেভাবে পড়িয়েছি, প্রতিটা লাইনকে যেভাবে এক্সপ্লেন করেছি, আমার মনে হয় না এরপরে তোমার কখনো এই জীবন ও বৃক্ষ নিয়ে কোনো ধরনের পেইন হবে। তুমি সৃজনশীলে লিখতে পারবা, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় লিখিততে উত্তর করতে পারবা, এবং তুমি খুব অনায়াসে এই প্যাসেজটা থেকে বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ কিংবা এইচএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউতে চমৎকার ফলাফল করতে পারবা। সো আমরা চাচ্ছি কি, তুমি আমার পেইড ব্যাচে ভর্তি হয়েছো মানে তোমাকে টপনচ সেবাটা দেয়া, তোমাকে বেস্ট সার্ভিসটা দেওয়া আমার মূল উদ্দেশ্য। সো তারপরেও তোমাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং তোমাদের অনেক জুনিয়র এবং তোমাদের অনেক বন্ধুবান্ধব আমাদের বিভিন্ন ব্যাচে ভর্তি হতে চায়। সো তাদেরকে আমার নাম্বারটা দিয়ে দিবা, যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে কল করে তুই স্বাধীন ভাইয়ের সাথে কথা
কথা বলতে পারবি। সো তুই কথা বলে তোর কি কি জানার আছে, কি কি শেখার আছে, কি কি বোঝার আছে, সেগুলো স্বাধীন ভাইয়ের সাথে কথা বলে জেনে বুঝে শিখে তুই তোর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কিংবা এইচএসসির ক্ষেত্রে এগিয়ে যা। এবং তোমরা যারা আমাদের বেঁচে আছো, তোমাদেরকে সেরা সেবাটা দেয় আমাদের মূল উদ্দেশ্য, তাই তো এত ধরে ধরে পড়াচ্ছি। তুমি আরও অনেক ব্যাচে ভর্তি হবা বা অনেকের ক্লাসই করবা, করো, আমাদের কোনো আপত্তি নেই, কারণ সব টিচাররা তার জায়গা থেকে ভালো করে পড়ানোর চেষ্টা করেন। বাট আমরা যেভাবে লাইন বাই লাইনকে ইন্ডিকেট করে দিচ্ছি, যেটার মূল উদ্দেশ্য তোমাকে সেরা সেবাটা দেয়া। আমি ভালো সেবা দিলে তুমি তোমার জুনিয়রকে বলবা যে এটা ভাইয়ার নাম্বার, নক দে, ভাইয়াদের পেজে ইনবক্স কর, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কর, ভাইয়াদের সাথে কথা বলে, এবং তোমারও যে কোনো সমস্যায় আমাদের সাথে কথা বলতে পারো। তুমি আমার ব্যাচে ভর্তি হয়েছো মানে তোমাকে মানে সেরা সেবাটা দেওয়া, তোমাকে বেস্ট সার্ভিসটা দেওয়া আমাদের অন্যতম মূল উদ্দেশ্য। আমাদের মূল টার্গেটটা হচ্ছে তোমাকে আমরা টপ নচ সার্ভিস দেব। তুমি সার্ভিসে সন্তুষ্ট হয়ে বলবা যে ভাইয়া আপনারা এত ভালো পড়িয়েছেন, আমি আসলে নিজে উপকৃত হয়েছি, আমার ছোট ভাই ছোট বোন কিংবা আমার স্কুল কলেজের জুনিয়র কিংবা আমার বন্ধুকে আমি অ্যাড করাতে চাচ্ছি। সো তোমার যে কোনো কোয়েরিজ অ্যাবাউট আওয়ার কোর্স তুমি আমাদের এই নাম্বারে কল দাও। তুমি আমাদের যে কোনো ব্যাচ রিলেটেড আপডেট জানতে চাও বা তুমি আমাদের এই কোর্সের কোনো কিছুতে সমস্যা বোধ করছো যে ভাইয়া আপনাদের ব্যাচে যুক্ত হয়ে এই বিষয়টা নিয়ে আমার একটু সমস্যা, তুমি কল দিবা, সেই সমস্যার যৌক্তিক সমাধান করে দিব। এবং আমরা যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসের পিডিএফটা আমরা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট থেকে তুমি সেই পিডিএফটা পড়ে ফেলবে, সেখানে আরও ডিটেলসে লেখা থাকবে। এবং ক্লাসগুলো তুমি তোমার পরীক্ষার আগে বারবারই সুযোগ পেলে করে নিবা। যত বেশি ক্লাস করবা, যত বেশি কথাগুলোকে মাথায় রাখবা, তত সুন্দরভাবে অ্যাডমিশন প্রস্তুতি এবং এইচএসসির ক্ষেত্রে এগিয়ে যাবে। দেখো, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা নয় বা সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা। এখানে ব্যাখ্যাটা দেয়া আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে লিখিত আছে, লিখিত প্রশ্নের উত্তরের জন্য আমরা কিছুটা ব্যাখ্যা করে দিয়েছি, যেটা অলরেডি আমি নিজের মতো করে তোমাকে এক্সপ্লেন করেছি, তুমি বানিয়েও লিখতে পারো। বাট পরবর্তীতে পড়ার জন্য আমরা এখানে কিছু প্রশ্ন এবং উত্তর দিয়েছি। এদের একমাত্র দেবতা অহংকার, তারই চরণে তারা নিবেদিত প্রাণ। এখানে অহংকার বলতে কি বোঝানো হয়েছিল বলতো? এখানে অহংকার বলতে বা এখানে দেবতা বলতে বোঝানো হচ্ছে যে তারা একমাত্র অহংকারকে প্রাপ্তি হিসাবে পেতে চায়। তারা চায় যে তাদের দেবতার দরকার নেই, আমাদের একমাত্র দেবতা আমাদের অহংকার, অহংকার পেলেই হবে, এবং তারা অহংকার নিয়ে ব্যস্ত। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় কেন? ব্যাখ্যাটা পড়ে নিবে, এটা পিডিএফটা আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা উচিত নয় কেন? কারণ নদীর মতো অনবরত ধেয়ে চললেই আমাদের জীবনের সার্থকতা নিহিত না, বৃক্ষের মতো কিছুটা ধীরে সুস্থে নীরব সাধনার মধ্যে এগিয়ে যেতে হবে। সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না, অর্থাৎ সৃজনশীল মানুষ একটা বৃক্ষের মতো, যা তার প্রাপ্তি তাই তার দান। এটা অনেকবারই ক্লাসে ব্যাখ্যা করেছি। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় এবং অনুভূতির কান দিয়ে আমরা তা শুনি। যদি পরীক্ষা আসে কিসের কান দিয়ে? অনুভূতির কান দিয়ে তা আমরা শুনি। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। এবং আমরা যদি প্রশ্নে চলে যাই, মুতার হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? মুতার হোসেন চৌধুরী তো শুরুতেই বৃক্ষের কথা বলছেন, বাট রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে না বস, আমি চাচ্ছি যে এখানে নদীকে তুলনা করা হোক। প্রকৃতির যে ধর্ম এখানে হবে মানুষের, প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম। উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে পরোপকারিতা, অর্থাৎ প্রকৃতি ফুলে ফুলে সমৃদ্ধ হয়ে মানুষকে দান করে। মানুষ হিসেবে আমাদেরও ধর্ম হওয়া উচিত, আমরা যা জানি, যা শিখেছি তা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া, মানুষকে সাহায্য সহযোগিতা করা, পরোপকার করা। গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত? বৃক্ষের মধ্যে গোপন ও নীরব সাধনা খুব ভালোভাবে অভিব্যক্ত। অভিব্যক্ত মানে প্রকাশ পায়, যেটা দেখলে বোঝা যায়। স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে পরিপূর্ণ আমাদের সংসার। শুরুতেই পেয়েছিলাম, মনে আছে যে স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্ত প্রিয় মানুষে পরিপূর্ণ আমাদের সংসার। জীবন ও বৃক্ষ প্রবন্ধে স্রষ্টার উপভোগ্য কি? স্রষ্টার উপভোগ্য হচ্ছে আত্মারূপ ফল। আমরা বলেছি না, যখন আত্মা পরিপূর্ণ হয়, যখন আত্মাকে আমরা চিনতে পারি, যখন আত্মাকে আমরা সাধনা করি, সেটাকে আত্মারূপ ফল বলা হয়, যেটা স্রষ্টারও উপভোগ্য। কোন কবিকে তপোবন প্রেমিক বলা হয়েছে? রবীন্দ্রনাথকে আমরা দেখেছি তিনি তপোবন প্রেমিক বলেছেন, অর্থাৎ যে তপোবন অর্থাৎ তোমার বনকে ভালোবাসে, মানে তোমার প্রকৃতিকে।
কে নদীর গতির মধ্যে মানুষের সাদৃশ্য দেখতে পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আসলে বৃক্ষতে না দেখে নদীর মধ্যে মানুষের সাদৃশ্যতা পেয়েছেন। সৃজনশীল মানুষের মাঝে কিসে পার্থক্য দেখা যায় না? প্রাপ্তি ও দানে সৃজনশীল মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, বৃক্ষের মতোই আর কি। বৃক্ষে নীরব ভাষায় গান কিভাবে শোনায়? সো বৃক্ষ নীরব ভাষায় অনুভূতির কান দিয়ে আমাদের গান শোনায়, আমরা সেটা অনুভূতির কান দিয়ে শুনি। তারপর হচ্ছে কি ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস? সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। ঠিক আছে, সো এইটুকু হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা চেষ্টা করেছি আমাদের পুরো আলোচনায় একেবারে ভিতর থেকে তোমাদেরকে সকল এমসিকিউ তুলে আনতে, এবং আমরা পুরো ক্লাসটাতে একেবারে জীবন ও বৃক্ষ পুরো প্রবন্ধটাকে আমরা ডিটেলসে আলোচনা করেছি, এবং আমরা চেষ্টা করেছি তার কবি পরিচিতি রিলেটেড ধারণাগুলো দিতে। বুদ্ধির মুক্তি আন্দোলন কি, মুসলিম সাহিত্য সমাজ কি, এবং তুমি যেন এই রিলেটেড উত্তর করতে পারো শিখা পত্রিকার সাথে কে সম্পৃক্ত ছিল, মোতাহার হোসেন চৌধুরী। সো এই ডিটেলসটাকে ভালোভাবে পড়তে পারলে তোমার এইচএসসি অ্যাডমিশনে ভালো হবে, এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধের জন্য তুমি যে আমাদের ব্যাচে ভর্তি হয়েছো, আমাদের যে ক্লাসগুলো করছো, সেটার মাধ্যমে তুমি অনেক দূরে এগিয়ে যাবে। তারপরেও ক্লাসে তোমার কোনো ধরনের সমস্যা বা প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান দিয়ে তোমার রেজাল্টটাকে ভালো করতে সাহায্য করার জন্য। কারণ আমাদের মূল টার্গেটই হচ্ছে তোমাকে একটা টপ নচ সার্ভিস দেয়া, তোমাকে সেরা একটা সেবা দিয়ে তোমার কাছ থেকেই ওই ফিডব্যাকটা নেওয়া যে ভাইয়া আপনারা খুব সুন্দর চমৎকারভাবে দারুণ করে আমাদেরকে পড়াচ্ছেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা। আমার বিশ্বাস তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে, এবং তার জন্য যতটা করা দরকার তোমাকে আমরা ততটা সাহায্য করব। আসসালামু আলাইকুম।